তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব তোমাদের ইংরেজি বই থেকে 7.4.1 এই অ্যাক্টিভিটি নিয়ে। সপ্তম অধ্যায়ের এটি হচ্ছে সর্বশেষ কাজ। তো দেখো এখানে ঠিক কি করতে বলা হয়েছে। রিড দ্য ফলোইং ভিসা ইন্টারভিউ অ্যান্ড আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ পাওয়ার অ্যান্ড অথরিটি। এখানে আমাদেরকে একটি কথোপকথন দেওয়া রয়েছে বা একটি সংলাপ দেওয়া রয়েছে, সেটি আমরা পড়ব। এটি হচ্ছে মূলত একটি ভিসা ইন্টারভিউ অ্যান্ড আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স। এবং আমরা কি করব, আমরা এই ভাষাগত যে সকল বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করব বা শনাক্ত করার চেষ্টা করব। দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ পাওয়ার অ্যান্ড অথরিটি, যেগুলো মূলত সম্পর্কিত ক্ষমতা এবং কর্তৃত্বের সাথে। দেন রিফ্রেশ দোজ সেন্টেন্সেস টু নিউট্রালাইজ দ্য পাওয়ার ইন দ্য কনভারসেশন। এরপরে সেই সকল সেন্টেন্স যেগুলোতে মূলত পাওয়ার এবং অথরিটি এগুলো অ্যাসোসিয়েটেড, সেগুলোকে আমরা আবার আলাদা করে নিউট্রালাইজ করব বা নিরপেক্ষভাবে উপস্থাপন করব। লেটার শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস অ্যান্ড সাবমিট এ কপি টু দ্য টিচার। তারপরে তুমি তোমার সে রেসপন্স বা উত্তর ক্লাসের সকলের সাথে শেয়ার করো এবং তার একটি কপি তুমি তোমার শিক্ষকের কাছে সাবমিট করো। তাহলে শিক্ষার্থীরা, আমরা 7.4.1 এর যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা আমরা পড়লাম। এবার আমরা দেখে নেব যে ভিসা ইন্টারভিউতে ঠিক কী লেখা রয়েছে। আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি। সেখানে দেখতে পাচ্ছি একজন ভিসা প্রার্থী তিনি দাঁড়িয়ে আছেন এবং একজন ভিসা কর্মকর্তা তিনি তার সাথে কথা বলছেন বা কোনো একটি বিষয় নিয়ে ইন্টারভিউ নিচ্ছেন। তো এবার চলো আমরা তাদের মধ্যে কি কথা হচ্ছে সেটি দেখে নিচ্ছি। কাজটি রয়েছে মূল বইয়ের 107 এবং 108 নম্বর পৃষ্ঠায়। দেখো, নীলু বলছে, গুড মর্নিং স্যার। তখন ভিসা অফিসার তিনি বললেন, গুড মর্নিং, হ্যান্ড মি ইউর পাসপোর্ট প্লিজ। আপনার পাসপোর্টটি আমার হাতে দিন বা আপনার পাসপোর্টটি দিন। তখন নীলু বলল, শিওর স্যার, হিয়ার ইজ ইট। অবশ্যই স্যার, এই যে এটি। তখন ভিসা অফিসার তিনি বললেন, সো হোয়াটস দ্য পারপাস, তাহলে আপনার উদ্দেশ্য কি? দেখো এখানে তিনি বললেন যে আপনার উদ্দেশ্য কি, মানে তিনি কেন ভিসা চাচ্ছেন সেটি সেই ভিসা অফিসার জানতে চাচ্ছেন। তখন নীলু তিনি বললেন যে সরি, কুড ইউ রিপিট দ্যাট, যে দুঃখিত আপনি কি একটু রিপিট করতে পারবেন বা পুনরায় বলতে পারবেন। তার মানে নীলু সে বুঝতে পারেনি যে এই বাক্যটি দ্বারা ভিসা অফিসার আসলে ঠিক কী বোঝাতে চেয়েছেন। তখন ভিসা অফিসার তিনি বললেন, ওকে, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু গো টু ইন্ডিয়া, আপনি কেন ভারতে যেতে চান, আপনি কেন ভারতে যেতে চান? তখন নীলু সে উত্তর দিল, ইজ দ্য বুক ফেয়ার, আই মিন কলকাতা, আসলে বই মেলায়, অর্থাৎ আমি কলকাতা যেতে চাই যেখানে একটি বই মেলা অনুষ্ঠিত হবে। তখন ভিসা অফিসার তিনি বললেন, আই সি অ্যান্ড ওয়ার্সেল, আচ্ছা আমি বুঝতে পেরেছি, এর পাশাপাশি আপনি আর কি করবেন বা সেখানে আপনি আর ঠিক কী কারণে যেতে চান? তখন নীলু বলল, অলসো আই ওয়ান্ট টু গো টু দার্জিলিং, আমি দার্জিলিংয়ে যেতে চাই। আই ইন্টেন্ড টু স্টে ফর 4 to 5 days, আমি ইচ্ছে করছি সেখানে 4-5 দিন থাকবো। অ্যাজ ইন 6 days মাই ক্লাস উইল স্টার্ট অ্যাট দ্য ইউনিভার্সিটি, যেহেতু 6 দিন পর আমার ইউনিভার্সিটিতে বা আমার বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়ে যাবে, তাই আমি সেখানে গিয়ে 4-5 দিন থাকবো। অর্থাৎ সে ইন্ডিয়া যাবে, কি কারণে যাবে, কোথায় থাকবে, এই সকল বিষয়গুলো সে ভিসা অফিসারকে সে খুলে বলল। তখন ভিসা অফিসার বলল, ইউ ফার্স্ট টাইম ভিজিট অ্যান্ড ইউ উইল ট্রাভেল অ্যালোন, রাইট? তখন ভিসা অফিসার তাকে বললেন যে আপনি প্রথমবারের মতো যাচ্ছেন এবং আপনি একাই যাচ্ছেন, তাই না? তিনি বললেন যে ইউ ফার্স্ট টাইম ভিজিট, এটা হচ্ছে আপনার প্রথমবারের মতো ভ্রমণ। অ্যান্ড ইউ উইল ট্রাভেল অ্যালোন, এবং আপনি একাকী সেখানে যাচ্ছেন। আই থিঙ্ক দ্যাট উইল বি চ্যালেঞ্জিং, আমার মনে হচ্ছে এটা একটা চ্যালেঞ্জিং বিষয় হতে যাচ্ছে বা প্রতিবন্ধকতাপূর্ণ বিষয় হতে যাচ্ছে। হোয়াটস ইউর ওপিনিয়ন, আপনার ওপিনিয়ন কি বা এক্ষেত্রে আপনার মতামত কি? তখন নীলু বলল যে আই বিলিভ দ্যাট, আমি এটা বিশ্বাস করি যে চ্যালেঞ্জ ইজ এ পার্ট অফ লাইফ, চ্যালেঞ্জ হচ্ছে জীবনেরই একটা অংশ। তখন ভিসা অফিসার তিনি বলল, হু ইজ পেইং ফর ইউর ভিজিট, আপনার এই ভ্রমণের জন্য কে আপনাকে পে করছে বা আপনার টাকা পয়সা কে খরচ করবে বা আপনাকে কে টাকা পয়সা দিবে? তখন নীলু তিনি উত্তর দিলেন যে মাইসেলফ, আমি নিজেই দেব। আই সেট মানি ফ্রম মাই পার্ট টাইম জব, আমি এই টাকাগুলো সঞ্চয় করেছি আমার পার্ট টাইম জব থেকে, অর্থাৎ ছোটোখাটো কিছু কাজ আমি করতাম, সেখান থেকে আমি নিজেই আমার টাকা জমা করেছি। তখন ভিসা অফিসার বলল, ইউ হ্যাভ টু এক্সপ্লেইন দিস পার্ট,
আপনাকে এই জায়গাটুকু একটু এক্সপ্লেন করতে হবে বা একটু ব্যাখ্যা করতে হবে। এখানে কোন জায়গার কথা বলা হয়েছে? এখানে নীলু যে তার আর্নিং সোর্স সম্পর্কে বলল যে এই টাকাগুলো আমি জমা করেছি, সেই যে আর্নিং সোর্স এটি আসলে ঠিক কেমন, এটি আরও বিস্তারিতভাবে নীলুকে জিজ্ঞাসা করলেন সে ভিসা অফিসার, যে আপনাকে এই বিষয়টি আরও এক্সপ্লেন করতে হবে বা আরও ব্যাখ্যা করতে হবে। তখন নীলু সে উত্তর দিল, ওকে ওকে আই ডু টিউটরিং, আমি টিউটরিং করাই বা আমি টিউশন পড়াই। বিসাইড আই ডু অলসো ফ্রিল্যান্সিং, এর পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং করি। ইনফ্যাক্ট আই আর্ন মাই লিভিং এক্সপিরিয়েন্স, এমনকি আমি আমার নিজের যে জীবিকা নির্বাহ সেটি আমি নিজেই করি। অর্থাৎ সেই নীলু সে কি করে, সে নিজের যত খরচ সে সব কিছু নিজেই বহন করে। কিভাবে সে করে, এখানে সে উত্তর দিল যে সে টিউটরিং করে বা সে টিউশন করায়, সে ফ্রিল্যান্সিং করে, এগুলো দিয়ে সে কিন্তু তার নিজের জীবিকা, এগুলো দিয়ে সে তার নিজের জীবিকা নিজেই নির্বাহ করে। তখন ভিসা অফিসার তিনি বললেন, হ্যাভ ইউ এভার ট্রাভেলড আউটসাইড ইউর কান্ট্রি? তখন ভিসা অফিসার জিজ্ঞাসা করলেন যে আপনি কি কখনো এর আগে দেশের বাইরে কোথাও ট্রাভেল করেছেন? তখন নীলু বলল, নো স্যার, আই হ্যাভ নেভার বিন, আমি এর আগে কখনো কোথাও যাইনি। তখন ভিসা অফিসার বললেন যে ডু ইউ নো এনিওয়ান ইন ইন্ডিয়া, আপনি কি ইন্ডিয়ায় কাউকে চেনেন? তখন নীলু বলল, অ্যাগেইন নো স্যার, আমি কাউকে চিনি না। তখন ভিসা অফিসার সবশেষে বললেন, অলরাইট, লেটস সি হোয়াট আই ক্যান ডু ফর ইউ, আমি আপনার জন্য কি করতে পারি তাহলে এটা দেখা যাক। তখন নীলু বলল, ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে ধন্যবাদ। তখন নীলু তাকে ধন্যবাদ জানালো এবং এর মধ্য দিয়ে তাদের মধ্যে যে কনভারসেশনটি হচ্ছিল সেটি শেষ হয়ে গেল। তো আমরা নীলু এবং ভিসা অফিসারের মধ্যকার যে কনভারসেশনটি রয়েছে সেটি পড়লাম। পড়ার পরে এখন আমাদের কাজ কিন্তু এখানেই শেষ না, আমাদেরকে আবার বলা হয়েছে এখানে যেই সকল ভাষাগুলো ব্যবহার করা হয়েছে যেগুলো মূলত পাওয়ার অ্যান্ড অথরিটির সাথে অ্যাসোসিয়েটেড বা সম্পর্কিত, সেই সকল ভাষাগুলোকে আবার আমাদেরকে কি করতে হবে, নিউট্রালাইজ করতে হবে, অর্থাৎ সেটিকে নিরপেক্ষভাবে উপস্থাপন করতে হবে। তাহলে চলো সেটি আমরা কিভাবে করি সেটি দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, আমরা ঠিক এভাবে একটি ছক তৈরি করতে পারি। ছকের বাম পাশে আমরা লিখব ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে সকল ভাষায় ইনস্ট্রুমেন্টাল পাওয়ার এটি ফুটে উঠেছে, এবং তার ডান পাশে আমরা লিখতে পারি নিউট্রালাইজ রিফ্রেজিং, অর্থাৎ সেই ভাষাটাকেই আমরা পরিবর্তন করব, নিউট্রালাইজ করব। দেখো সেরকম কিছু ভাষা কি হতে পারে, যেমন ডিরেক্ট কোয়েশ্চেন, সরাসরি প্রশ্ন করা হয়েছিল, সো হোয়াটস দ্য পারপোজ, তাহলে উদ্দেশ্য কি? দেখো ভিসা অফিসার কিন্তু প্রথমে এরকম প্রশ্ন করেছিল যে আপনার উদ্দেশ্য কি, তিনি কিন্তু ডিরেক্টলি এই প্রশ্ন করেছিলেন। তখন এই যে প্রশ্নটা, এটা যদি তিনি নিউট্রালাইজ করতেন, অর্থাৎ তিনি যদি ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ধারণ না করে বরং সেটিকে যদি নিরপেক্ষভাবে উপস্থাপন করতেন, তাহলে সে বাক্যটা কেমন হতে পারত? ক্যান ইউ প্লিজ স্টেট দ্য রিজন ফর ইউর ভিজিট, আপনি কি দয়া করে সেখানে কেন যাবেন সেই কারণটি আমাকে বর্ণনা করবেন। যদি সে ভিসা অফিসার এভাবে বলতো তাহলে কিন্তু সেটা নিউট্রালাইজ হয়ে যেত বা নিরপেক্ষ হয়ে যেত, তখন কিন্তু সেই কথার মধ্যে আর ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বা অথরিটি ফুটে উঠতো না। এরপর দেখো 2 নম্বরে বলা রয়েছে ডিরেক্টিভ ল্যাঙ্গুয়েজ, সেখানে বলা হয়েছিল নির্দেশনামূলক কোনো একটি ভাষা ব্যবহার করা হয়েছে, যেমন হ্যান্ড মি ইউর পাসপোর্ট প্লিজ, আপনার পাসপোর্টটি আমাকে দিন। তিনি তাকে নির্দেশ দিলেন, নীলুকে নির্দেশ দিলেন। তো এক্ষেত্রে যদি তিনি এই ইনস্ট্রুমেন্টাল পাওয়ার এরিয়ে যদি এটাকে নিউট্রালাইজ করতে চাইতেন, তাহলে সেই বাক্যটি কেমন হতে পারত? উড ইউ মাইন্ড পাসিং মি ইউর পাসপোর্ট প্লিজ, আপনি কি আপনার পাসপোর্টটি আমাকে দিতে মাইন্ড করবেন, দয়া করে আপনি কি আপনার পাসপোর্টটি আমাকে দিবেন। অর্থাৎ তিনি কিন্তু এভাবে কথাটা বলতে পারতেন। এভাবে যদি তিনি কথাটা বলতেন তাহলে কিন্তু তার কথার মধ্যে আর কোনো পাওয়ার বা অথরিটি আমরা দেখতাম না। এরপর দেখো পরবর্তী যে বাক্যটি, সেখানে বলা রয়েছে ডিরেক্ট কোয়েশ্চেন অ্যাবাউট ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, সরাসরি কোনো ব্যক্তির ফাইন্যান্সিয়াল ইনফরমেশন বা আর্থিক তথ্য সম্পর্কে জানতে চাওয়া। তিনি বলেছিলেন, হু ইজ পেইং ফর ইউর ভিজিট, আপনার ভিজিটের জন্য বা আপনার পরিদর্শনের জন্য কে আপনাকে টাকা পরিশোধ করছে বা কে আপনাকে টাকা দিচ্ছে। দেখো সাধারণত আমরা কখনো কাউকে তার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন জানতে চাইতে পারি না, এটি কিন্তু আসলে স্বাভাবিক কোনো বিষয় না। কিন্তু যারা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার হোল্ড করে, যাদের রয়েছে পাওয়ার অথরিটি, তারা মূলত এভাবে কথা বলতে পারেন। তো ঠিক একইভাবে এই ভিসা অফিসার তিনি নীলুকে জিজ্ঞাসা করেছিলেন তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন সম্পর্কে, যে তাকে কে টাকা পরিশোধ করছে, এবং সেটি কিন্তু তিনি ঘুরিয়ে পেঁচিয়ে নয়, একেবারে সরাসরি বা ডিরেক্টলি সে প্রশ্ন করেছিলেন। তো দেখো এই যে তিনি প্রশ্নটি করলেন, এই প্রশ্নটি যদি তিনি নিউট্রালাইজ করতে চাইতেন তাহলে তিনি এভাবে বলতে পারতেন, ক্যান ইউ প্লিজ ক্লিয়ারিফাই হাউ ইউ আর ফাইন্যান্সিং ইউর ট্রিপ, আপনি কি দয়া করে এটি ক্লিয়ারিফাই করতে পারবেন বা এটি কি স্পষ্ট করতে পারবেন যে কিভাবে আপনি আপনার ট্রিপ বা ভ্রমণের জন্য খরচ বহন করছেন। তো
তো তিনি কিন্তু ঠিক এভাবে বলতে পারতেন, কিন্তু তিনি যেহেতু এভাবে না বলে তিনি ডিরেক্টলি তাকে কোশ্চেন করেছেন, তার মানে এখানে তিনি ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ধারণ করেন। তাহলে শিক্ষার্থীরা, আমরা পুরো এই যে কনভারসেশনটি পড়লাম, সে কনভারসেশনে আমরা দেখতে পেলাম ভিসা অফিসার তিনি মূলত ইনস্ট্রুমেন্টাল পাওয়ার হোল্ড করেন, তার ল্যাঙ্গুয়েজের মধ্যে পাওয়ার রয়েছে, অথরিটি রয়েছে, এবং তিনি সেই অনুযায়ী কথা বলেছেন। এবং তার সে কথাগুলোকে যদি আমরা নিউট্রালাইজ করতে যাই, সেক্ষেত্রে সেটিকে আমরা কিভাবে করতে পারি তাও কিন্তু আমরা এই ডান পাশে উপস্থাপন করলাম। তো আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটির মধ্য দিয়ে আমাদের সপ্তম অধ্যায়ের সবগুলো কাজ শেষ হয়ে গেল। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বইয়ের পরবর্তী অধ্যায়, যার নাম হচ্ছে ইমাজিনেশন। এটি হচ্ছে মূল বইয়ের অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ে যে সকল অ্যাক্টিভিটিগুলো থাকবে, প্রতিটি অ্যাক্টিভিটি আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।